পরছিলাম ডেনিম জ্যাকেট, কলমে অবন্তিকা তৃপ্তি। পর্ব সংখ্যা 23। সিদ্দিক বাড়িতে হইচই চলছে এক প্রকার। শামীমা এক প্রকার ছুটে ছুটে ব্যাগ গোছাচ্ছেন, সাথে দুই ছেলেকেও সকাল থেকে তাড়া দিচ্ছেন ওনাদের সাথে যাবার জন্য। স্নিগ্ধ সেই যে ভোর রাতে বাড়ি ফিরে সোজা বিছানায় শুয়েছিল, এখনো উঠবার নাম গন্ধ নেই। তার উপর ওর নাকি শরীর খারাপ করেছে, বমি ভাব আর জ্বর করছে। শামীমা সেটা শুনে স্নিগ্ধকে আর বললেন না যাবার জন্য। ওর জন্য আলাদা করে সকালে উঠেই খিচুড়ি করেছেন, মাছ ভাজা আর ভর্তা করে রেখে দিলেন। ঘুম থেকে উঠে গরম গরম খাবার খেলে ভালো লাগবে। স্নিগ্ধ বাসায় একা, তাই ওকে একা রেখে কাব্যকে তো আর সাথে করে নেওয়া যায় না। শামীমা কিছুটা এবার দোনোমনো করছিলেন। কাব্যকে ওর বড় দাদু দেখবে কদিন ধরে বলে যাচ্ছেন, কাব্যটাই তো যায় না। ওদিকে পরক্ষণে শামীমার মুখ ভোতা হয়ে যায়। যাবেই বা কেন? সারাক্ষণ ফুটবল আর পড়াশোনা, লাইফে ওর আর কিছু আছে? উজবুক দুটো পয়দা হয়েছে, যত সব। শামীমা এসব ভাবতে ভাবতে দ্রুত শুটকি আর একপাশে সর্ষে ইলিশ রাখছেন। যাবার আগে কিছু খাবার রেঁধে নিয়ে যাবেন। না জানি বৃদ্ধ মানুষটা খাওয়া দাওয়ার অনিয়মের কারণে কি এই অসুস্থতা পোহাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, কে এই বড় দাদু? উত্তরটা হচ্ছে, উনি সিদ্দিক বাড়ির চরম বিপদের সঙ্গী, ওদের উন্নতির এত ধন সম্পত্তির মূল হোতা। আজ থেকে 10 বছর আগে যখন আনোয়ার, সাদাফ আজকের মতো এত ধনবান ছিলেন না, ছিল যা কোনো বংশগত বাপদাদার রেখে যাওয়া সম্পদ, ঠিক তখনই রিটায়ার্ড আর্মি আনোয়ার সিদ্ধান্ত নেন তিনি বিজনেস খুলবেন। কিন্তু সেই বিজনেসে কোনো পার্টনার থাকবে না। পার্টনার থাকা মানে ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য মারাত্মক একটা সংঘর্ষ ডেকে আনা। এই ব্যাপারটা বুদ্ধিমান রিটায়ার্ড আর্মির বোঝা ছিল, তাই তিনি ভাবলেন এই বিজনেস 3 ভাইয়ের থাকবে। কিন্তু সেজন্য দরকার ছিল প্রচুর টাকা। এত টাকা ব্যাংক থেকে লোন নেওয়া যেতেই পারত, কিন্তু আনোয়ার মনে করেন ব্যাংক থেকে লোন নেওয়া মানে দেউলিয়া হয়ে যাওয়া এক সময়ে। পরিচিত অনেকের দেউলিয়া হয়ে যাওয়ার ঘটনা পীড়া দিচ্ছিল তাকে, তাই চাইলেন না ওভাবে টাকার জন্য ব্যাংকের দ্বারস্থ হতে। আর সেই কঠিন সময়ে বড় দাদু আনোয়ারকে টাকা দিয়ে সাহায্য করেছিলেন। তার পেছনে অবশ্য আরেকটা গল্প আছে। আনোয়ার সেই তখন থেকে একজন অপরিচিত বৃদ্ধ নারীকে নিজের পরিবারের আসনে বসিয়েছিলেন। বৃদ্ধ নারীর নাম মহসিনা, স্বামী নেই, নিঃসন্তান। 10 বছর আগে আনোয়ার নিজে ওনার বিজনেস দেখাশোনা করত। এখন আনোয়ারেরও বয়স হয়েছে, তাই এখন ওনার বিজনেস দেখাশোনা করার জন্য বছর খানেক ধরে একটা নতুন লোক ঠিক করে দিয়েছেন। বলা যেতে পারে আনোয়ার একজন সন্তানের ন্যায় মহসিনার খেয়াল রেখেছিলেন এত বছর। তারপর আজ কি যে হয়ে গেল, সকাল সকাল খবর এলো মহসিনা ভীষণ অসুস্থ। আনোয়ার যেন জরুরি প্রয়োজনে তাকে দেখতে আসেন, 2 ভাই সাথে ভাইয়ের বউদের নিয়ে। ঘুম থেকে উঠেই এমন একটা অপ্রত্যাশিত খবরে আনোয়ার ঠিক চমকেছেন। পরপর ব্যতিব্যস্ত হয়ে শামীমাকে খবর দিলেন। তারপরে শুরু হয়েছে সিদ্দিক বাড়ির বউদের ছোটাছুটি। অতপর ঘণ্টাখানেকের মধ্যেই আনোয়ার স্ত্রী ভাইদের নিয়ে বেরিয়ে পড়েছেন দিঘিরপাড় গ্রামের উদ্দেশ্যে। এবার আশ্চর্যের ব্যাপার হচ্ছে, স্নিগ্ধ বাবা মা যেতেই ওভাবে বিছানা থেকে ঠাস করে উঠে বসে গেল। এতক্ষণ এত কুকিয়ে যাচ্ছিল অসুস্থতার বাহানায়, মনে হচ্ছিল এখনই হয়তো বা মারাও যেতে পারে। অথচ শয়তানটার আসল রূপ এখন বেরিয়েছে। কাব্য পাশেই বসেছিল। স্নিগ্ধের এই রূপ দেখে কাব্য শুধুমাত্র ছোট্ট একটা শ্বাস ছাড়ল। অবাক টবাক হলো না খুব একটা, কারণ ও এখন এক রাতে স্নিগ্ধের নির্লজ্জতা দেখে অভ্যস্ত হয়ে গেছে। ছোটবেলায় ঠাস ঠাস থাপ্পড় খেলে বোধহয় আজ এরম ভাইয়ের সামনে অসভ্যতা করতে পারতো না। আর নাইবা পারতো এমন বাসর বাসর করে মরে যেতে। স্নিগ্ধ উঠে বসতেই কাব্য ভ্রু কুচকে ফোনটা জ্যাকেটের পকেটে রাখতে রাখতে ভ্রু কুচকে ফিচেল গলায় বলল, অ্যাক্টিং শেষ রাইট? উঠে ফ্রেশ হয়ে আয়, আমি রুমে যাচ্ছি। স্নিগ্ধ শুধু মাথা নাড়ল দুপাশে। কাব্য চুপচাপ বেরিয়ে গেল। স্নিগ্ধ একবার ঘড়ির দিকে তাকালো। বাইরে যেতে হবে, কেনাকাটা করতে হবে। আজ স্নিগ্ধ কায়াকে শর্ত দিয়েছে পুরোটা দিন কায়া আজ বউ বউ হয়ে থাকবে। শাড়ি পরবে, স্নিগ্ধকে খাবার বাড়বে, আর ওরা একদিনের জন্য সেলফ সংসার করবে। একটা সুন্দর স্বাভাবিক স্বামী স্ত্রীর সংসার। স্নিগ্ধ সময় দেখে চটজলদি কম্বল গায়ের উপর থেকে সরিয়ে টাওয়াল ট্রাউজার নিয়ে চলে গেল ওয়াশরুমে। 10 মিনিটে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ঘরে কেউ নেই, শুধু বিছানার উপরে কায়া বসে আছে, দরজায় সিটকিনি তুলে দেওয়া। কায়ার পরনে একটা সাধারণ সালোয়ার স্যুট, শাড়ি পরেনি ও। স্নিগ্ধ সেটা দেখে নিজের মতো তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে আয়নার দিকে যেতে যেতে বলল, কি রে, রেডি হোসনি?
শাড়ি না কিনে দিলাম, পরলি না এখনো? কায়া তাকালো আয়নায় সরাসরি স্নিগ্ধের দিকে। ওর চোখ টলমল করছে ভীষণ, এই জন্য কেঁদেই দিবে। স্নিগ্ধ নিজের মতো করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। গায়ে একটা কালো পোলো টি শার্ট জড়িয়েছে কায়াকে রোমে দেখে। ও নিজের মতো চুল মুছতে মুছতে খেয়াল করলো কায়া কথা বলছে না, উত্তরও দেয়নি। কায়াকে হঠাৎ এমন চুপচাপ দেখে স্নিগ্ধ চুল মুছে হাত থামালো। আয়নায় নিজেও ভ্রু কুচকে কায়ার দিকে তাকালো। কায়ার চোখে পানি দেখে ভ্রুটা আরো কুচকে গেল স্নিগ্ধর। আয়নায় ওর দিকে তাকিয়ে গলায় বলল, আর ইউ ওকে না? কায়া টলমলো চোখে এবার দুপাশে মাথা নাড়ল, অর্থাৎ ও ওকে না। স্নিগ্ধ শুনে চোখ ছোট ছোট করে তাকালো, তারপর তোয়ালে রেখে পেছন ফিরে সরাসরি তাকালো কায়ার ঠিক চোখের দিকে। স্নিগ্ধ অবাক মুখে দাঁড়িয়ে আছে। কায়া কান্না মাখা মুখে স্নিগ্ধের বিছানায় বসা। ওভাবেই কায়া বিছানা বসে থেকেই স্নিগ্ধের মুখের দিকে মাথা উঁচু করেছে উভ্রান্তের মতো। এমনকি চূড়ান্ত অসহায়ের ন্যায় বলে গেল, সাফাই গাইতে লাগলো নিজের ভয়ের। এটা এটা না করলে হয় না স্নিগ্ধ, আমার কথাটা একটু রাখুন দয়া করে। আমি আমি মা বাবাকে ধোকা দিয়ে বিয়ে করেছি, এখন আবার এসব? আমি পারবো না স্নিগ্ধ, আমার হাত পা কাঁপছে। এই দেখুন দেখুন একবার, সম্ভব না এসব আমার জন্য। আপনার জন্য হয়তো বা সহজ, আপনার এই বিয়েতে ভাই বোন আছে আপনার পাশে, কিন্তু আমার এই বিয়েতে কি আছে বলুন? কেউ জানে না, আর জানলে ওরা যে কি করবে আমি জানিও না। আমাকে সময় দিন, এখনই এসব না প্লিজ স্নিগ্ধ, প্লিজ। কায়ার শেষের কথাটা বড্ড করুণ শোনালো। কেঁদে কেঁদেই যেন প্লিজ বলল স্নিগ্ধকে। স্নিগ্ধ রীতিমতো হতভম্ব। ও বুঝেনি কায়া এভাবে ওর কাছে অনুনয় করবে, অথচ ও তো জানে যে কায়া বাসর রাত নিয়ে এই মত ছিল। কায়াকে জিজ্ঞেসও করেছিল স্নিগ্ধ। কায়া চুপ ছিল ঠিক আছে, কিন্তু সেটাকে তো স্নিগ্ধ লজ্জা ভেবে ভুল করে ফেলেছে, মস্ত বড় ভুল। কায়া রাজি না জানলে কায়ের বিরুদ্ধে গিয়ে ওকে জোর করে স্নিগ্ধ এটা করতো না। স্নিগ্ধ নিজেকে সামলে নিল। দ্রুত পায়ে বিছানায় বসা কায়ার সামনে হাঁটু গেড়ে বসে কায়ার হাতটা নিজের হাতে চেপে নিচের দিকে টানলো। ততক্ষণে কায়া মাথা নিচু করে ফেলেছে, ঠোঁট চেপে কেঁদেই ফেলেছে প্রায়। বেচারি বিয়ে করেই মুষড়ে যাচ্ছে, এক নাজেহাল অবস্থা। এত সময় স্নিগ্ধ এটা খেয়ালই করলো না। শিট, কায়া কি রাজি ছিল না বিয়েতে? কথাটা মাথায় আসা মাত্রই স্নিগ্ধ ভীষণ ভয় নিয়ে হঠাৎ জিজ্ঞেস করে বসলো, তুই কি বিয়ে মানিস? সত্যি করে বলবি? কায়া কান্না থামিয়ে স্নিগ্ধের দিকে তাকালো। চোখে চোখ মিলতেই কায়া থমকালো। স্নিগ্ধকে ভীষণ স্ট্রিক্ট দেখাচ্ছে, সিরিয়াস হয়ে আছে মুখভঙ্গি। কায়া আস্তে করে নিচু গলায় জবাবে বলল, মানি। স্নিগ্ধকে এবার এতক্ষণে আশ্বস্ত হতে দেখা গেল। তারপর ও ভ্রু উঁচু করে কায়ের গোলগাল মুখের দিকে চেয়ে প্রশ্ন করলো, বাসর রাত নিয়ে তো তোর প্রবলেম, তাই তো? কায়া এবার অনুনয় চোখে স্নিগ্ধর দিকে চেয়ে রইল। ওই টলমলে দীঘির ন্যায় স্বচ্ছ দুই চোখের ইশারায় যা বোঝার স্নিগ্ধ বুঝে গেল। ও হালকা হেসে কায়ের মাথায় হাত রেখে মৃদু চাপ দিয়ে আদর আদর গলায় বলল, ফাইন, তুই যা চাইবি সেটাই হবে। আমি তোকে বিয়ে করেছি তোর মনের জাস্ট ভয়টা দূর করার জন্য। বাসর লাগবে না আমাদের, আমরা এমনি ঠিক আছি, লাইক বিবাহিত ব্যাচেলর। বলেই মজা নিয়ে চোখ টিপল স্নিগ্ধ। কায়া অমন চোখ টিপ্পনিতে কান্না মাখা মুখে হেসে উঠল। স্নিগ্ধ হাসলো কায়ার সাথে। হাসি হাসি কায়ের মুখটার দিকে চেয়ে বলল, আয় হায়, এই হাসিটার জন্য সাহাবীর স্নিগ্ধের জানটাও কোরবান। কায়া উত্তরে মাথাটা নিচু করে চোখের জল মুছতে মুছতে থিতো চেপে হাসলো। স্নিগ্ধ এবার বসা থেকে একটু উঠে এসে কায়ার কপালের মধ্যেখানে টিপ দেবার জায়গায় চুমু খেলো। কায়া স্নিগ্ধের হাত চেপে ধরে চোখ বুঝলো শান্তিতে। ড্যাফোডিল ইউনিভার্সিটি, সকাল 10টা। কাব্য আজ একটু সকাল সকাল এসেছে। কার সাথে কথা বলেছে এই মাঝরাতে সেটা তো সন্দেহ করেছে কাব্য। এখন কে এই ছেলে সেটা তো জানা লাগবে। এবং কাব্যের গড ফিলিংস হচ্ছে ওই ব্লাডি বাস্টার্ড সিয়ামি কুহুকে আবার ফাঁসাচ্ছে। যেই শুনেছে কুহু কাব্যের কিছু একটা হয়, সেদিন থেকেই কুহুর পেছনে পড়ে আছে। কাব্য ট্রান্সপোর্টে গাড়িটা রেখেই দ্রুত এগোচ্ছে। হাঁটতে হাঁটতে হাতে ঝুলিয়ে রাখা ব্ল্যাক লেদার জ্যাকেট গায়ে দিচ্ছে। আশপাশের কয়েকটা মেয়ে তখন তাকিয়ে দেখছিল কাব্যের রাগি রাগি মুখে জ্যাকেট পরার ধরনটার দিকে। রিমি হঠাৎ কাব্যকে দেখতে দেখতে পাশের একজনকে বলেই বসলো, উর্মি আপুর ভাগ্য তো দেখ ভাই, এত মারাত্মক একটা ছেলেরে পাইলো কেমনে ভাই? ওর থেকে তো আমি 10 গুণ বেশি সুন্দরী। আমার দিকে তো ফিরেও তাকালো না। বলেই চাপার আগে ফেটে যেতে যেতে আরও একবার কাব্যের যাওয়ার দিকে তাকালো রিমি। পাশের বান্ধবী রোজ শুধু হাসলো।
পর মুহূর্তের জবাবে দায় ছাড়া ভাবে বলল, ও উর্মি আপু সাইকো একটা। শুনেছি কাব্য ভাইয়ের সাথে নাকি প্রবলেম হচ্ছে ওনার, চান্স একটা নিতেই পারিস বলে হাসতে লাগলো রোজ। রিমিও পাল্টা হাসছে। কাব্য হাঁটতে হাঁটতে হঠাৎ পাশে একটা স্টিক দেখে সেটা ওভাবেই হাঁটার মধ্যেই হাতে নিয়ে নিল। স্টিকটা রোল করতে করতে সোজা চলল সিয়ামের দিকে। ওইখানে ওর বন্ধুরা আড্ডা দিচ্ছে। কাব্য সোজা সিয়ামের টেবিলের সামনে দাঁড়িয়ে স্টিকটা টেবিলের উপর ঠাস করে চাপ দিয়ে ধরতেই সিয়াম স্টিকটা অনুসরণ করে সোজা কাব্যের মুখের দিকে তাকালো। সানগ্লাসের আড়ালে কাব্যের রাগী রক্ত উপচানো চোখ বুঝতে না পারলেও সিয়াম বুঝতে পেরেছে গন্ডগোল তো কিছু একটা হয়েছে। সিয়াম হালকা হাসার চেষ্টা করতেই কাব্য সোজা এক হাতে স্টিক ধরে অপর হাতে ওর কলার ধরে ফেললো। সিয়াম সাথে সাথে ভ্রু কুঁচকে ফেললো। কাব্যের কলার ধরা হাতের দিকে একবার চেয়ে আবার কাব্যের দিকে ভ্রু কুঁচকে তাকালো। কাব্য মারাত্মক গম্ভীর গলায় সোজা সাপটা জিজ্ঞেস করলো, তুই কাল রাতে কুহুকে কল দিয়েছিলি? কাব্য যদি হট ব্লাড হয়ে থাকে সেদিকে সিয়াম হচ্ছে কোল্ড ব্লাড। কাব্যের মাথায় রাগ সবসময় চড়েই থাকে, অথচ সিয়াম হচ্ছে শান্ত মাথার খিলাড়ি। ও কাব্যের মতো রাগারাগি মাথা গরম করে না। ও আস্তে ধীরে নিজের খেলাটা বুঝিয়ে দেয় অপর মানুষকে। সম্ভবত এই কারণেই কাব্যের এই রাগী ধমকে বলা কথাটা সিয়াম হজম করে নিল। পরপর মুচকি হেসে কলার থেকে কাব্যের হাত ছাড়িয়ে দিয়ে হাসি মুখে জবাব দিল, না তো। কাব্য এই মিথ্যা হজম করতে পারল না একদমই। ও গতকাল কুহুর ফোনে সিয়ামের নম্বর সেভ দেখেছে। কুহু ওয়াশরুমে থাকার সময় সিয়ামের কল এসেছিল, তখন কাব্য দেখেছে। কাব্য এবার মুখটা ঝুঁকে আনলো সিয়ামের ঠিক মুখ বরাবর। দুটো পুরুষালীর চোখ একত্রে মিলল। একজনের চোখে অসম্ভব রাগ, না জেলাসি, আর অপরজনের চোখ ভীষণ ঠান্ডা, কোল্ড। কাব্য হিসিয়ে বলল, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট সিয়াম। যদি বুকে সাহস থাকে তাহলে স্বীকার কর, কিসের ভয় করছিস? কাব্য ইচ্ছে করেই যেন খোঁচালো সিয়ামের মুখ থেকে কথা বের করার জন্য, না হলে তো আবার মারপিট শুরু করা যাচ্ছে না। সিয়াম এবার সরাসরি কাব্যের চোখের দিকে তাকালো, তারপর উঠে দাঁড়ালো আস্তে করে। একটু হেঁটে এসে সোজা কাব্যের মুখোমুখি হয়ে কঠোর মুখভঙ্গি করে জবাব দিল, হ্যাঁ দিয়েছিলাম তো, কথাও বলেছি। এখন কি কল রেকর্ড চাই তোর? তোর বোনকে পটাচ্ছে কিভাবে জানতে চাস? সিয়ামও ইচ্ছে করেই কাব্যকে কাব্যের মতোই খোঁচাচ্ছে। কথাটা শুনেই কাব্য হাত মুষ্টিবদ্ধ করে ফেলেছে। তারপর সিয়ামের চোখে চোখ মিলিয়ে চোখের রক্তি মিশানায় শাসিয়েছে সেলফ। বলল, আর কল দিবি না ওকে, ও তোর কোনো গেম না সিয়াম, যা আমাকে হারানোর জন্য তোর খেলা লাগবে। ওকে ট্রেস করা ছেড়ে দে। সিয়াম হাসলো। ব্রাউন কালারের জ্যাকেটের পকেটে দুহাত ঢুকিয়ে আরাম করে গা টান টান করে দাঁড়িয়ে কিছুক্ষণ উপরে তাকিয়ে ভাবার ভান করলো। পরপর কাব্যের দিকে তাকিয়ে কাব্যকে ইচ্ছে করে রাগানোর জন্য শয়তানের মতো হেসে বলল, অনেক ভাবলাম রে, পারলাম না। আমি তো কল দিবই, প্রপোজ করারও ইচ্ছে আছে। তোর বোন কিন্তু আমাকে লাই দিচ্ছে, না দিলে নিশ্চয়ই আমি একটা মেয়েকে মাঝরাতে কল করার সাহস পেতাম না, রাইট? থিঙ্ক কাব্য, থিঙ্ক। তোর বোনকে গিয়েই এই শাসনটা কর, আমাকে করে লাভ নেই, আমি এমনিতেও মানব না। পরপর সিয়াম সামান্য হেসে মাথার পেছনটা চুলকে লজ্জা পাবার ভান করে বলল, আসলে সত্য বলতে তোর বোনটাকে হেব্বি মনে ধরেছে, বিয়ে করলে বউ হিসেবেও মন্দ না। পরপর কাব্যর দিকে চেয়ে গর্ব নিয়ে বলল, সম্পদ আমাদের তো তোদের মতোই, তোর বোন তো ভালো থাকবে। আমার বাবা এত বড় বিজনেসম্যান, আমিও বিদেশে সেটেল হচ্ছি, তোর তো খুশি হওয়া উচিত। বোনের জন্য এত ভালো পাত্র পুরো ঢাকা খুঁজেও পাবি তোরা। ওদিকে ধীরে ধীরে কাব্য নিজের মেজাজ হারাচ্ছে, বারবার ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। সিয়াম বলেছে কুহু লাইন দিয়েছে, আশ্বাসও দিয়েছে, ও কথা বলেছে ওর সাথে। সত্য তো, কুহু না দিলে সিয়াম তো এত দূর আসতেই পারতো না, সবটা কুহুর দোষ। কাব্যকে ও এতটা দ্রুত ভুলে গেল, কাব্যের সাবস্টিটিউট খুঁজে পেয়ে গেল। কাব্য যে এত করে বলল সিয়াম ভালো ছেলে না, কুহুর কাছে সেটাই কোনো দাম নেই। ও তো একদিন কাব্যকে ভালোবেসেছিল, ওর ভালোবাসা এতটাই দ্রুত ক্ষয় হয়ে গেল। ওদিকে সিএম ইচ্ছে করে কাব্যকে খোঁচাতে শুরু করলো একের পর এক কথা বলে। ওর মাথায় আসলেও একটা বুদ্ধি এসেছে, ও আসলে কাব্যকে ইচ্ছে করে রাগাতে চাইছে। তারপর কাব্য ওকে আঘাত করবে, সিয়াম ওই আঘাত নিয়ে কুহুর কাছে যাবে, কুহুর সহানুভূতি নেবে, আর তারপর কুহুকে এভাবেই নিজের আরো কাছে টেনে নেবে সিয়াম। নারী জাতি তো হয়ই কোমল, বোকার হদ্দ একটা জাতি এরা, অল্পতেই গলে সবকিছু দিয়ে দেয়। হাহা, কুহু উফ,
মারাত্মক একটা মেয়ে, শ্যামলা বর্ণের মেয়ে একটা সিয়ামের মতো গৌর বর্ণের হৃদয় গিয়েছে। কে বলে ফর্সা ছেলেরা শ্যামলা মেয়েদের প্রেমে পড়ে না? এই তো সিয়াম পড়েছে, তো এত সহজে কি সিয়াম ওকে যেতে দেবে? কাব্যকে তো শালা বানিয়েই ছাড়বে নিজের, শত্রু থেকে শালা। বেশ জমবে ব্যাপারটা। সিয়াম এবার ইচ্ছে করে কাব্যের কানের কাছে মুখ এনে হিস হিস করে হেসে হেসে অশ্লীল ভঙ্গিতে বলল, তারপর কি শুনবি? কুহু আমার প্রেমিকা হবে, প্রেমিকা থেকে বউ, বউ থেকে আমার বাচ্চার মা। বাকিটা বলার আগেই কাব্য এবার আচমকা সিয়ামের মুখে নাকে চূড়ান্ত ঘুষি দিয়ে বসলো। সিয়াম আচমকা এমন আঘাত করাতে টাল সামলাতে না পেরে দু কদম পিছিয়ে গেল। কাব্যর আগে ফুসছে। সিয়াম নিজেকে সামলে নাকে হাত রাখলো, তারপর হাত চোখের সামনে এনে দেখে ব্লাড। নাক ফাটিয়ে দিয়েছে শালা। সিয়াম এবার রক্ত মাখা নাক নিয়ে হেসে হেসে বলল, কি রে ভাই, তুই কিসের জন্য এত জেলাস? এটা আবার কেমন সমীকরণ? তোর আসলেই বোন হয়তো, নাকি তোর ভেতরেই কিছু? সিয়াম সন্দেহ ভরা গলায় মজা নিচ্ছে। কাব্য এবার রাগের মাথায় পাশ থেকে স্ট্রিকটা উঠিয়ে সেটা দিয়ে সিয়ামের গায়ে এলোপাথারি মারতে শুরু করে দিল। ওকে ফ্লোরে রাগের তোপে ঘেমে গেছে একদম। মারতে মারতে চিৎকার করে বলতে লাগলো, বারবার বলেছি, বারবার ওয়ান করেছি ওর থেকে দূরে থাক। থাকলি না কেন শোরের বাচ্চা? ওরে ট্র্যাপ শেখাস? বাপ হবি ওর বাচ্চার? হওয়াচ্ছি তোকে আজ বাপ। কাব্য কি করতে যাচ্ছে বুঝতে পেরে তাৎক্ষণিক সিয়াম হাত দিয়ে কাব্যের আঘাত আটকানোর চেষ্টা করলো। কাব্যের হোশ নেই। ও এলোপ্যাথারি মারতে মারতে সিয়ামকে মাটিতেই শুইয়ে দিয়েছে। আশপাশের কিছু ছেলে মেয়ে ভিডিও করছে। তানিম আজ ভার্সিটি আসেনি, না হলে ও ঠিকই সিয়ামের প্ল্যান বুঝতে পারত। কাব্য রীতিমতো পাগল হয়ে গেছে। কি করতে যাচ্ছে ওর নিজেরই সেই বোধ শক্তি নেই। ভার্সিটির সবচেয়ে গুড বয়ের এই করুণ মারপিট দেখে কেউ কেউ ডিন এর কাছে গেছে সেটার খবর দেওয়ার জন্য। আজ নিশ্চয়ই কাব্যের কপালে দুঃখ আছে, হয় এসপার না হয় ওসপার। কাব্যর ওর এতদিনের রাগ জেদ সবাই একে একে ঝাঁজ নিয়েই ছাড়তে লাগলো সিয়ামের গায়ের উপর। কাব্য এবার স্টিক ছেড়ে পাশ থেকে কোল্ড কফির কাচের বোতল তুলে সেটা নিজের হাতেই চেপে ভেঙে ফেললো। কাচের টুকরো ঢুকে গেঁথে গেল সেটা কাব্যের হাতের ভেতর। রক্ত পড়তে লাগলো অবিরাম। এইবার সিয়াম দ্রুত আঘাতপ্রাপ্ত শরীর টেনে নিয়ে কাব্যকে আটকাতে যাবে, হঠাৎ কাব্যের হাত পাশ থেকে কেউ আটকে দিল। রক্ত মাখা মুখে সিয়াম তাকালো ওদিকে। কাব্য ভয়ঙ্কর ফুঁসতে ফুঁসতে পাশে তাকালো। কুহু ভ্রু কুচকে মারাত্মক গম্ভীর মুখে কাব্যর চোখে চেয়ে রয়েছে। কাব্য কুহুকে দেখেই কেমন গরম হয়ে গেল আপনা আপনি। ও সিয়ামের পায়ে আরো একটা লাথি দিয়ে কুহুর দিকে চেয়ে ফুঁসতে ফুঁসতে বলল, ছাড় আমাকে, শালার বাচ্চা তোকে কি বলেছে? কলিজা কত বড়? কাব্য কথাটা শেষ করার আগেই, কিছু বলার আগেই কুহু থমথমে গলায় বলে বসলো, যা বলো কোনি, সেটা ওনার আর আমার ম্যাটার। আপনার এটাতে ইনভলভ হওয়ার দরকার নেই, আমি আছি দেখার জন্য। আপনার এটাতে ইনভলভ হওয়ার দরকার নাই। কথাটা কানে যাওয়া মাত্রই সিয়ামের থেকে চোখ সরিয়ে অবাক হয়ে কাব্য কুহুর দিকে তাকালো। পরপর কুহু কাব্যের রক্তমাখা হাতটা থেকে কোল্ড কফির কাছের টুকরো ঝাড়ি দিয়ে ফেলে কাব্যের হাত ছেড়ে দিল। কাব্য একবার ওই টুকরোগুলো দেখলো, পরপর কুহুর দিকে তাকালো চুপচাপ। কুহু ভীষণ স্বাভাবিক ভঙ্গিতে কাব্যের দিকে না চেয়েই বলল, বড় মা যদি শোনেন তার গুড বয়ের এই রূপ দেখা যায় ভার্সিটি এলে, তিনি তো লজ্জায় মরেই যাবেন। আমাকে বাধ্য করবেন না বড় মাকে আপনার ব্যাপারে আগাগোড়া সব বলতে, ইনক্লুডিং আমার আপনার সাজেক ট্রিপ সব কিছু। থম ভঙ্গিতে কাব্যের চোখের দিকে চেয়ে পুরোটা কথা বলল। কাব্য চোখ ছোট করে কুহুর দিকে তাকালো এবার। কুহু সব ধার ধারলই না একবারের জন্য। ও কাব্যের হাত ছেড়ে সিয়ামের পাশে এসে হাঁটু গেড়ে বসলো। সিয়ামের পুরো মাথায় বোধহয় ফেটে গেছে, নাকে মুখে রক্ত। অপরাধ বোধে ডুবে যেতে লাগলো কুহু সেটা দেখে। গতকাল ও নিজেই তো সিয়ামকে একটা জরুরি দরকারে কল দিয়েছিল, সেটা সিয়াম মাঝরাতে ব্যাক করেছে। এটার জন্য কাব্য ভাই এত বড় হাঙ্গামা করে ফেললেন। কুহু ব্যাগ থেকে রুমাল বের করে সেটা সিয়ামের নাকে চেপে ধরে ম্লান গলায় বলল, রক্ত পড়ছে আপনার নাক থেকে, রুমালটা চেপে ধরুন আর আমার সাথে চলুন, হসপিটাল যেতে হবে, ব্যান্ডেজ লাগবে সম্ভবত। সিয়াম মাথা নেড়ে সম্মতি জানিয়ে হাঁপাতে হাঁপাতে একবার আর চোখে কাব্যের দিকে তাকালো। কাব্য তাকিয়ে আছে কুহুর দিকে, ওর দু চোখ কেমন যেন। কাব্যের বিশ্বাস হচ্ছে না কুহু সিয়ামের জন্য এত দরদ। কাব্য হঠাৎ কি মনে করে একবার নিজের ব্যথা পাওয়া কাজ গেঁথে যাওয়া রক্তে ভেজা হাতটা চোখের সামনে তুলে দেখলো। কাব্যের হাত থেকেও রক্ত পড়ছে। কুহু ওকে দেখলো না, সিয়ামকে দেখলো। কাব্যের থেকে সিয়ামকে গুরুত্ব দিল বেশি। সিয়াম কি তাহলে ঠিক বলেছে? কুহুই সিয়ামকে আশকারা দিচ্ছিল। কুহুই চায় সিয়াম ওর প্রেমে পড়ুক, সবকিছু কুহু চাইছিল বলেই হচ্ছিল। অস্ফুটে একবার কিছু বলতে চাইলো যেন, কুহু আমি রক্ত।
কুহু এবার সিয়ামকে তুলতে তুলতে ঘেন্নার দৃষ্টি দিল কাব্যের দিকে। কাব্য সেটাও দেখলো। পরপর কাব্য যা বলতে চাচ্ছিল আর বলতে পারলো না। চোখ বুজে লম্বা শ্বাস ফেললো, আর তাকালো না কুহুর দিকে একবারের জন্য। কুহু সিয়ামকে নিয়ে কাব্যকে পাশ কাটিয়ে চলে গেল। একবারের জন্য কাব্যের ব্যথা দেখলো না, কাব্যকে নিয়ে ভাবলো না। কাব্য আর পেছন ঘুরে দেখলো না। ও পাথরের মতো নিজের পায়ের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। ওর হাত থেকে অনবরত রক্ত পড়ছে, রক্ত ফ্লোর ভিজে যাচ্ছে। ওর ওদিকে খেয়ালটুকু নেই। মাথা ঘুরছে কুহুর ওই ঘেন্নার দৃষ্টি, কুহুর ওই কথাগুলো, শ্রেয়ামের প্রতি কুহুর দরদ, সবটাই মারাত্মক বিষ লাগছে কাব্যর কাছে এখন। তানিম হঠাৎ কোথা থেকে দৌড়ে এলো, এসেই কাব্যের সামনে দাঁড়িয়ে কিছু বলল। কাব্য ওটা শুনতে পেল না। ও পাথরের মতো নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। ওর চোখে শুধু ভাসছে কুহু সিয়ামকে নিয়ে হসপিটালে গেছে। কুহু সিয়ামের জন্য চিন্তিত হয়েছে, কাব্যকে শাসিয়েছে। সবটাই সিয়ামের জন্য, কাব্যের জন্য কিছু না, কিচ্ছু না। তানিম কথা বলতে বলতে হঠাৎ কাব্যের হাতের দিকে চোখ গেল। সম্পূর্ণ কেটে গেছে কাব্যের হাত। তানিম এইবার এতক্ষণে আটকে উঠে দ্রুত কাব্যের হাত চেপে ধরে আতঙ্কিত গলায় বলে, ইয়া মাবুদ, তোর হাত থেকে তো রক্ত পড়ছে কাব্য। এই কাব্য, আরে রুমাল আছে কারো কাছে, দ্রুত দাও। একজন রুমাল এগিয়ে দিতেই তানিম কাব্যের হাত বেঁধে ফেললো। কাব্য প্রাণহীন দৃষ্টিতে নিজের হাতে তানিমের রুমাল বাঁধা দেখলো। তানিম তো ওকে ভালোবেসে বন্ধু বলে খেয়াল করে রক্ত ভেজা হাতে রুমাল বেঁধেছে। কুহু নিশ্চয়ই সিয়ামকে ভালোবেসে রুমাল দিয়ে নাকের রক্ত পড়া বন্ধ করেছে। কাব্য চোখ বুজে ছোট করে শ্বাস ফেললো, আবার চোখটা খুলে তাকালো। ওর চোখ লাল হয়ে আছে, রক্তিম যেন এই চোখ থেকেও এবার রক্ত ঝরবে। তানিম দ্রুত তারপর কাব্যকে পাশের ফার্মেসিতে নিয়ে গেল ব্যান্ডেজ করাতে। কাব্য পুরোটা সময় চুপচুপ ছিল, ওর মাথায় এখনো ঢুকছে না কুহু সত্যি সিয়ামের জন্য ফিল করেছে। কুহুর ওই দৃষ্টি, ওই দরদ, ওটা তো ভালোবাসাই ছিল। অর্থাৎ কুহু সিয়ামকে ভালোবেসে ফেলেছে। কুহুর কোথাও আর কাব্যের স্থান নেই। ঠিক এই জন্যই কুহু আর কাব্যকে দুই চোখে দেখতে পারে না। কুহু এখন পস্তাচ্ছে, হয়তোবা ভাবছে কেন কাব্যকে বলেছে ও সেদিন ভালোবাসার কথা, অথচ কাব্যের প্রতি ওর তো কোনো অনুভূতিই ছিল না, সবটাই ইনফ্যাচুয়েশন ছিল। কুহু আজ বুঝেছে সেটা। তবে আজ কুহু বুঝেছে, কিন্তু কাব্য, ও তো বুঝতে চাইছে না এসব। ওর অবচেতন মন মানতে নারাজ। কুহু কাউকে ভালোবাসতেও পারে। কাব্যের হাতে ড্রেসিং শেষ করে এবার এতক্ষণে তানিম কাব্যের দিকে তাকালো। কাব্যের দিকে চেয়ে সরাসরি জিজ্ঞেস করলো, এইবার বল, কেসটা কি, কি জন্য করলে এসব? সত্য বলবি, না হলে খুশি দিয়ে তোমার মুখের নকশা বদলাই দিব। কাব্য তানিমের দিকে তাকালো, কেমন প্রাণহীন ওই দৃষ্টি। তানিম হয়তোবা একটু ভরকালো। কাব্য এবার হঠাৎ বলে বসলো, কুহু সিয়ামকে ভালোবাসে। তানিম প্রথমে বোঝেনি কাব্য কি বলেছে। ও কাব্যের দিকে চেয়ে পরপর মাথা ঝাঁকালো। কে কাকে ভালোবাসে? কাব্য এবার গলা খাকারি দিল, একটা ঢোক গিলে ম্লান গলায় বলল, কুহু সিয়ামকে ভালোবাসে।